খাচ্ছিস কেন? খিদে পেয়েছে? বিস্কিট খাবি? কাঁদিস না, বিস্কুট আনছি। বিস্কুট খাওয়া। হ্যাঁ মা, হ্যাঁ বাবন, হ্যাঁ কেমন আছো মা তুমি? হ্যাঁ তোমার মা কেমন আছে? আমি ঠিকই আছি, ঠিকই আছি। হ্যাঁ না মা, আমার তো ফিরতে একটু সময় লাগবে। দিদুনের খেয়াল রেখো। হ্যাঁ দিদুকে দেখবে। হ্যাঁ না না, সারাদিন আমি খুব ছোটাছুটির মধ্যে ছিলাম তো, তাই ফোনটা সাইলেন্স ছিল। হ্যাঁ সাবধানে থেকো তোমরা। হ্যাঁ শুনেছি স্নেহ নিম্নগামী, তাই তো পরিবারের সকলের থেকে দূরে থেকেও সবচেয়ে বেশি মন খারাপ করে আমার এই মেয়েটার জন্য। আমার আত্মজা, আমার সন্তান। মা, তোমার কি আমার জন্য একটিবারও মন খারাপ করে না মা? মনে পড়ে না আমার কথা? না, সময় নষ্ট না করে কাজটাকে এগিয়ে রাখি। হ্যালো ফ্রেন্ডস, অনিমেষ বলছি। দেখো আমি খুবই ফরচুনেট যে তোমরা নানান সময় আমার নানান রকম কন্টেন্ট নিয়মিত দেখেছো এবং পছন্দ করেছো। দেখো তোমরা আমাকে ব্লগার হিসেবে জানো, কিন্তু এছাড়াও আমার একটা অন্য পরিচয় আছে, এটা হয়তো তোমাদের অনেকের কাছে অজানা। এই মুহূর্তে আমি এসেছি কলকাতা শহরে একটা বিশেষ কাজ নিয়ে। কাজটা যদিও খুব ব্যক্তিগত, তো আজকে আমি জানি না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি খুবই। দেখো আমি বাঙালি, তোমরা জানো আমি বাঙালি, কিন্তু আমি বড় হয়েছি উত্তরপ্রদেশে, হাজারবাগে। আর আমার বাবা মা, মানে যাদের আমি এতদিন ধরে আমার বাবা মা বলে হিসেবে এসেছি, তারাও ছিলেন প্রবাসী। এই আজানবাড়ি আমার সাংবাদিকতার প্রিভিলেজ। এই ব্ল্যাক আর্থ চ্যানেলে অনেক আগে থেকে কৃষ্ণ মাটি বলে একটা কালাম নিয়মিত লিখত। এই বলছি না? হ্যাঁ, এই মুহূর্তে আমি আছি কলকাতা। আজকে আমি একটা আপনাদের কাছে একটা অন্যরকম কন্টেন্ট নিয়ে এসেছি, একদম অন্যরকম। আমার নিজের ইচ্ছা, যেটা বলছিলাম, আজ এই কলকাতা শহরে 7 দিন হচ্ছে। এই 7 দিনের মধ্যে আমি কলকাতার সব গলি গলি রাস্তাঘাট সব ঘুরে বেরিয়েছি দিন রাত। বিশেষ করে কলকাতার সব কটা অরফানেজ হোম, অনাথ
খুঁজে বার করা সম্ভব নয়। তাছাড়া এত ইনফরমেশন আপনাকে আমরা দিতে যাবো। আমরা এই ব্যাপারে আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। এক্স্যাক্টলি, ইটস জাস্ট নট পসিবল। দেখুন আপনি অন্যতম সময় নষ্ট করছেন, এবার আসুন তো আপনি। প্রায় 50 বছর আগে এই কলকাতা শহরেরই কোন এক অনাথ আশ্রম থেকে বেরিয়ে নিশ্চিন্ত আশ্রয় ঠাঁই পেয়েছিল একটি শিশু। পেয়েছিল পরিচয়, পেয়েছিল পড়া। আর তার 50 বছর বয়সে এসে সে জানতে পারলো যে এতদিন ধরে সে যাকে বাবা মা বলে জেনে এসেছিল তারা তার কেউ নয়, সে তাদের পালিত সত্তা। আমি আমার কথা বলছি, ততদিন আমি প্রতিষ্ঠিত সাংবাদিক। বাড়িতে আমার স্ত্রী, আমার কন্যা, বাবা মা, আমার ভরা সংসার। আমার স্ত্রী স্কুল শিক্ষক, আমাদের একটি কন্যা সন্তান, বড় আদরে। এবছর সে বোর্ড এক্সাম দেবে। সব ঠিকঠাকই চলছিল জানেন। বছর খানেক আগে হবে আমার বাবা মা স্ট্রোক। আমরা চিকিৎসা কোনো সুযোগই পেলাম। কার্ডিয়াক অ্যারেস্ট, আকস্মিক। পারিবারিক এই বিপর্যয়ের পরপরই আমার মা শয্যাশায়ী হয়ে পড়ল। আমরা তার বেস্ট ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি, কিন্তু মা প্রতিনিয়ত ডিটোরিয়েটেড। একদিন সকালে মা আমায় ডাকে, পাশে বসা। হাত দুটো ধরে বসে অনেক চুপ। তারপরে ধীরে ধীরে বললেন, চলে যাওয়ার আগে একটা কথা তোকে না জানিয়ে যেতে পারলে যে বড় পাপ বোধ নিয়ে চলে যেতে হবে বাবা। কথাটা তোকে আমাদের আগেই জানিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু আমরা পারিনি। তোকে আমরা বড় আদরে মানুষ করেছি, নিজের সন্তানের মতো। তুই ছিলি আমাদের কাছে ঈশ্বরের আশীর্বাদ। আমি জন্ম দিতে পারিনি ঠিকই, তুই আমাদেরই সন্তান। কলকাতার এক আশ্রম থেকে তোকে আমরা নিয়ে এসেছি। ওনারা বলেছিলেন যে একটু বড় হলে সত্যিটা তোকে জানিয়ে, কিন্তু আমার চোখের সামনে আমি মায়ের হাতটা জড়িয়ে ধরে বললাম, কেন কেন বলতে গেলে বলতে গেলে পৃথিবীর কত সত্যই তো অগোচরে থেকে যায়। তুমি কেন আমাদের আজীবন মা হয়ে থাকতে পারলে না? কেন কেন শাস্তি দিলে মা, বলো কেন? পরপরই আমার মা ঘুমায় চলে গেল। আমি জানতে পারিনি ওনারা কোথা থেকে আমাকে নিয়ে গিয়েছে। শুধু এইটুকু জানতাম কলকাতার এক অনাথ আশ্রম থেকে তারা আমাকে নিয়ে গিয়েছে। আমি মানিয়ে নিতে চেষ্টা করছি। প্রতিদিনের অভ্যস্ত জীবনে চেনা কিন্তু পারি একটা অচেনা ধারণায় আমি সবসময় ছটফট করেছি। কাউকে কিচ্ছু বলতে পারিনি, কিন্তু প্রতিটা মুহূর্তে আমি অস্তিত্ব সংকটে ভুগেছি।
এই চেনা জগতের চারপাশে আমাকে ভীষণ রকম অচেনা মনে হয়েছে, পরগাছা মনে হয়েছে। আমার সবসময় জানতে ইচ্ছে করতো কে আমার জন্মদাত্রী মা, যিনি আমাকে জন্ম দিয়ে পৃথিবীর আড়ালে লুকিয়ে বললেন। কে তিনি? আমার সত্যিকারের পরিচয় কে পাবে? কেন তাহলে এইভাবে আমাকে এই পৃথিবীতে একা ছেড়ে চলে গেলেন? কি হয়েছিল? বাধ্য হয়েছে নাকি অন্য কোনো কারণ আছে? দিন রাত এই প্রশ্ন আমার মাথায় ঘুরে ঘুরে একে এক অসহ্য যন্ত্রণা, অসহ্য কষ্ট। জীবনে মুগ্ধ বয়সে এসে আমাকে জীবনে কোন খাদের ধারে এনে দাঁড় করিয়ে দিল। আবারও কি করে নতুন করে শুরু করবো আমি? এক সময় খুব হতাশ লাগলো, খুব হতাশ। বয়স 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 লেখক লিও টলস্টয় সাইকেল চালানো শিখেছিলেন 67 বছর বয়সে। বিয়ে করেছিলেন 76 বছর বয়সে। আর সবচেয়ে বেশি বয়সে যিনি নোবেল পেয়েছেন তিনি হচ্ছেন লিওনিড ফোর্বিস, তখন তার বয়স ছিল 90 বছর। আর সবচেয়ে বেশি বয়সে যিনি অস্কার পেয়েছিলেন ইমানুয়েল রিভা, তখন বয়স ছিল মাত্র 85 বছর। কেন ভাববো আমাকে দিয়ে কিছু হবে না? হ্যাঁ, এভারেস্ট করতে হবে, কি আটকাবে বয়স? হ্যাঁ, সবচেয়ে বেশি বয়সে এভারেস্টে যিনি উঠেছিলেন তিনি হচ্ছেন ইয়াচিরো মুইরা, তখন তার বয়স ছিল মাত্র 81 বছর। আর সাহিত্যে সবচেয়ে বেশি বয়সে যিনি ডরিস লেসি নোবেল পেয়েছিলেন, তখন তার বয়স ছিল 88 বছর। হাল ছেড়ে দিলে হবে না বন্ধু, জীবনটা এ ক্লাস বা বি ক্লাসের নয়। আর জীবনের সফলতার মার্কশিট বলে কিছু হয় না। যদি হতো তাহলে মার্ক জুকারবার্গ বিশ্ববিদ্যালয় থেকে ইস্তফা দেওয়ার 10 বছর পরেও অনারারি ডক্টর হতে পারতেন। বা বিল গেটস ড্রপ আউট স্টুডেন্ট বিশ্ববিখ্যাত বড়লোক হতে পারতেন, বিশ্বের শ্রেষ্ঠ বড়লোক হতে পারতেন। বা ভ্যান গঘ মৃত্যুর পরে সবচেয়ে এক্সপেন্সিভ ছিল। যখন আমার চারপাশটা অন্ধকার করে আসত, জীবনটাকে অর্থহীন মনে হতো, মরে যেতে ইচ্ছে করতো, তখন নিজেকে বলতাম জীবনে বেঁচে থাকা কি? জীবনে সবচেয়ে পরিশ্রম করার দিনগুলো, জীবনে বারবার হেরে যাওয়ার দিনগুলোর মধ্যেও আনন্দ মিশে আছে, আমরা বুঝতে পারি। কতদিন হয়েছে একটা অঙ্ক করতে বসে 16 পাতা খরচা করেছি, আবার একটা ভালো লেখা লিখতে বসে না পড়ার দুঃখে ডায়েরিটাকে কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দিয়েছি, আবার একটা নতুন ডায়েরি লিখে বসেছি। জীবনটা রেস নয়, জীবন একটা জার্নি। আর জীবনের সব আনন্দই আছে হাল ছেড়ে না দেওয়ার। আর যাই হোক, জীবনের শেষ দিন পর্যন্ত বেঁচে থাকার মজা, জীবনটা চলে গেলে পাওয়া যাবে কি? তাই ঠিক করলাম প্রচুর হাসতে হবে। লবঙ্গ আর দারুচিনির মতো সেই ঘাড়ের মতো জীবনকে তাজা রাখতে হবে, হাওয়ায় বিছানের মতো নিজেকে রঙিন থাকতে হবে। অনেক পড়াশোনা শিল্পী, কবি, সাহিত্যিক এদের প্রতি আরো বেশি দরদি হতে হবে। আর জীবনের সমস্ত উঠোন জুড়ে শুদ্ধদের জীবনের মধ্যে অনেক গাছ, অরণ্য, পাহাড়, নদী সবকিছু নিয়ে ঢোকাতে হবে। নারদাল গাড়ি দেখার জন্য নরওয়ে যেতে হবে। আর যারা অল্পতে
ভয় পেয়ে যায় তাদের বেশি বেশি করে সাহস দিতে হবে, সরল মানুষদের বেশি করে কমপ্লিমেন্ট দিতে হবে। আর আগের জেনারেশন জাত পাত সংখ্যা সার্টিফিকেট এসব থেকে জাজ করার ভুলভাল অ্যাপ্রোচকে নো মোর তুলে বেরিয়ে আসতে হবে। অনেক গাছ লাগাতে হবে, সবুজের যত্ন করতে হবে, প্লাস্টিকের ইউজ কমাতে হবে, নদী সাগর ক্লিন রাখার জন্য সচেতন হতে হবে। আর এই দুনিয়াটাকে সুন্দর করে গুছিয়ে আগামী প্রজন্মের জন্য দিনের শেষে আমার এই জীবন আমি বেঁচে থাকার জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। একবারে না পারলে হাল ছেড়ে দিয়ে দড়ি দিয়ে ছুটে পড়ার কোনো দরকার নেই। দড়ি দিয়ে ছুটে পড়ার আগে আমাদের নিজেদের কাছে একটা আফসোস হওয়া উচিত। আমরা কি কি দেখি, কোথায় কোথায় যাই না, স্নোফল দেখেছি, তুষারপাত, আইফেল টাওয়ার দেখেছি, বা সমুদ্রের ধারে দাঁড়িয়ে সূর্য উদয় দেখেছি। এই দুনিয়ায় মানুষকে তিনটে রোল প্লে করতে হবে। এক সোশ্যাল রোল, দুই ব্লাড রিলেশন রোল, আর তিন স্পিরিচুয়াল। বা এরকম করে বলা যেতে পারে যে মানুষ একই সাথে প্যারালাল এই তিনটি জগতে বাস করতে পারে। এক নম্বর হচ্ছে জগৎ, সোপার সমাজ, আমাদের রাষ্ট্র বা দেশ। এই সমাজের একটা সাধারণ সদস্য হিসেবে সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। এই সমাজকে কিন্তু আমার দিতে হয়, সমাজকে যখন আমার কিছু দিতে হয় তখন সমাজের থেকে আমার কিছু পাওয়ারও আছে। এই যেমন আমি খুঁজে বেড়াচ্ছি আমার সামাজিক পরিচয়, আমার বায়োলজিক্যাল আইডেন্টিটি, তাই তো আমি ছুটে এসেছি এখানে কলকাতায়, চেষ্টা করছি জানা। এরপরে আসে আমাদের পারিবারিক, আমাদের বাবা মা, ভাই বোন, প্রেমিকা, স্ত্রী, সন্তান। মানুষের জীবনে তার পরিবার একটা বেশ বড় অংশ জুড়ে। আমাদের অস্তিত্ব আর অবস্থানের কারণে এই সম্পর্কগুলো করে আমরা গ্রেটফুল। এই সম্পর্কগুলো আমাদের ইনফ্যাক্ট মেনটেন করতে হয়। আমাদের চাকরি, আমাদের ব্যবসা, এডুকেশন, এসব কিছু আমাদের ফ্যামিলি ওয়ার্ল্ডের বিভিন্ন কানেকশনের সঙ্গে ইন্টার কানেক্টেড। 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা এই গোলটা আমাদের দেয়। আমি গ্রেটফুল আমার পরিবারের, তারাই আমার আশ্রয়, তারাই আমি কাঁদতে পেরেছি। আর যখন আমি এই কলকাতার রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, আমি একেই খুঁজে বেড়াচ্ছি কলকাতায়। আমার ঢাল হয়ে, মাথার উপর ছাতা হয়ে, কারণ আমি আপনি রেখেছি আমার পরিবার, আমার স্ত্রী, আমার পরিবার। আর এন্ড অফ দ্য ডে, সারাদিনে ঘুমটুকু বাদ দিলে আমার হাতে যতটুকু সময় থাকে নিজেকে দেয়া, খুবই কম সময়। রাতে শুতে যাবার আগে ওই কাঁটাটা যখন রাত 12টার ঘর অতিক্রম করে, তখন আমরা ঢুকে পড়ি সেই আমাদের নিজস্ব যাবতীয় মুখোশ খুলে। তাই হচ্ছে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। আর ওই জগতের সঙ্গী শুধু আপনি একা কেউ নয়, কিন্তু তৃতীয় জগতে সবাই ঢুকে যেতে পারে না। কঠিন আছে এই স্পিরিচুয়াল জগৎ। আপনাকে পৃথিবীর যে কোনো প্রান্তে নিয়ে যাবে, যে কোনো প্রান্তে। আর্থিক ধরুন আমার একটু ইচ্ছে হলো যে হয়তো নির্জন গুহায় গিয়ে কয়েকটা বছর নির্জনে একা একা থাকা। দেখুন, আমি দৈহিকভাবে কিন্তু সেখানে পৌঁছেই যেতে পারি, কিন্তু আমার জীবন বাদশা। কিন্তু আমি যদি আমার মেন্টাল কনসেন্ট্রেশনের পূর্ণ মাত্রায় কন্ট্রোল করতে পারি, তাহলে কিন্তু আমি ওখানে পৌঁছে যেতে পারি।
বুঝেছিলাম সম্ভব, শুনেওছি, কিন্তু এই লেভেলে যাওয়াটা একটু কঠিন না, কারণ মানব মন হচ্ছে একটা নক্ষত্রের মতো, এর শক্তি অপরিসীম। আর মানসিক জগৎটা হচ্ছে গ্যালাক্সি, এখানে কতগুলো ছোট ছোট সোলার সিস্টেম আছে, গ্রহ উপগ্রহ আছে, আমরা সেই গ্যালাক্সির কত থেকেই বা পার করতে পেরেছি। তাই মহাকাশ বিজ্ঞানী কার্ল সেগান বলেছেন, the nitrogen in our DNA, the calcium in our teeth, the iron in our blood, the carbon in our apple pies were made in the interiors of collapsing stars. We are made of star stuff. yes, we are made of star stuff. অর্থাৎ আমরা প্রত্যেকেই নক্ষত্র করা দিয়ে এই মহাবিশ্বের আমরা একটি অংশ। আমাদের ছাড়া এই সৌরজগতে নিয়ারিমা সব ইনকমপ্লিট। আমাদের প্রতিদিনের প্রেম, ভালোবাসা, টাকা পয়সা, স্বার্থ, মিথ্যা, সম্পর্কের টানাপোড়েনের মাঝেও সময় পেলে যে বুকের ভেতরটার দিকে একবার তাকাচ্ছি, হয়তো দেখা যাবে একটা সুন্দর জগৎ রয়েছে সেখানে। আমি সেখানে লক্ষ্য করা। তাই তো মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করতে ইচ্ছা করে। আমরা বাঁচার মতো একটা রাস্তা আমি আমার জন্য খুঁজে পেয়েছি। কতবার পর্যন্ত একটা অদ্ভুত অনিশ্চয়তা আমাকে তাড়া করে বেড়াচ্ছে। শহরের সবকটা অর্ফানেজ ঘুরেও যখন আমি আমার অতীতকে খুঁজে পেলাম না, তখন আমি বাধ্য হয়ে পৌঁছে গিয়েছিলাম আদালতে। আমাদের সাধারণ মানুষের শেষ ভরসা, শেষ আশ্রয়স্থল জুডিশিয়াল সিস্টেম। আমি কি জশকে বললাম, ইউর অনার, একজন মানুষ হিসেবে, এদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমার কি অধিকার নেই আমার আত্মপরিচয় খুঁজে পাওয়া? আমার কি অধিকার নেই জানার কে আমার জন্মদাত্রী মা, কেন তারা আমাকে ত্যাগ করলেন, কি 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 অপরাধ, কি অপরাধ আমার? উনি আমার প্রশ্নের উত্তরে বললেন, আপনার যেমন অধিকার আছে আপনার আত্মপরিচয় খুঁজে পাওয়া, তেমনি আপনার জন্মদাত্রীর অধিকার আছে আত্মপরিচয় গ্রহণ করা, যদি তিনি সেটা চেয়ে থাকেন। একজন নারী কতটা নিরুপায় হলে এরকম একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হন, একবার ভেবে দেখুন। আমি ভাবলাম, অনেক ভাবলাম, গভীরভাবে ভাবলাম এবং বুঝলাম যত সময় বাড়ছে, যত বয়স বাড়ছে, এই জীবন সম্পর্কে ধারণা প্রত্যেক মুহূর্তে বদলাচ্ছে। এই জীবন শুধু বিস্ময়কর নয়, এই জীবন সত্যি সুন্দর। দাড়িপাল্লার হিসেব নিকেশের নাম জীবন নয়, ন্যায় অন্যায়ের মাপকাঠি জীবন নয়। একটা বয়ে চলা নদী যেন, তার দুই কিনারায় সমান তালে চলেছে সেই জীবন। আমি সেই স্রোতের মতো, অভিজ্ঞতা, আনন্দ, উপলব্ধি, জীবনের এই তিন সম্বর। বাকিটা একটু মানিয়ে না, একটা সময় স্রোত তোমার প্রতি শুধু বয়ে যাবে। ব্যাটসম্যানের দিকে বোলারের অজানা বল যেভাবে ছুটে আসে, ঠিক তেমন তুমি শুধু কিভাবে রিয়্যাক্ট করছো সেটাই জীবন।
জীবন বেঁচে থাক, বেঁচে থাক, বেঁচে থাকার লড়াই। জীবন আসলে ধীর নয়, বাঁচতে থাক একটা পেয়ারা, মিষ্টি মৃদু সুরেলা। দ্রুত বাজনায় জীবন জুড়ে অনেক শব্দ সঞ্চিত হবে, কিন্তু নরম মধুরের সুরটি যাবে হারিয়ে। নির্জন এক নদীর তীরে এই সুর শুনতে শুনতেই তুমি ঘুমিয়ে পড়বে একদিন, অথবা একদিন কোলাহল থেকে দূরে সাক্ষী তারার তিমিরের মতো ফোরাল এবং অনিবার্য এক অনুপকার কাছে এসে দিনই খুলে বলবে, চলো যাই। আসলে ডাক যদি শান্ত আর আন্তরিক হয়, তাকে কি ফেরানো যায়? তুমি তো জানো তোমার নারী ছেলে তাকে কি ফেরাতে পেরেছি কোনোদিন? তাই হয়তো এই পাতলামো, এই অস্থিরতা। আকাশের নকশা, আকাশের কাছে ডাল পড়ার মতো মুগ্ধতা ফোটায় ফোটায় জমে ওঠে। তুমি তো রয়েছে তেমনি আমাদের ভিতর। কখনো কখনো যেসব উদাসীন গল্পে বীজের শিকড় ছড়ায়, তা পরম যত্নে লুকিয়ে আছো তুমি। আর সে যত্ন করছি বলেই পরস্পরের কাছে বারবার এই ফিরে আসা মায়ানগরীর গান হয়ে ওঠে। এবং তা আমরা উপভোগ করেছি ব্ল্যাক কফির সঙ্গে, একান্তে কাছের মতো স্বচ্ছ কিছু সন্ধ্যেবেলায়। ওই যে প্রথমে নির্জনের বুকে যাওয়ার কথা বলেছি ঘুমানোর কথা, কিংবা বেশি যাওয়ার কথা। মা, তুমি কি ভাবো তোমাকে ছেড়ে আমি একার কথা বলেছি? সব ওই সমস্ত আসলে কি জানো, আমি ভাবিনি কোনোদিন যে আমি একা তোমাকে ছুঁয়েই আমার এককের জীবন, তোমাকে অন্তর্গতে ধারণ করি আমি একা এককের প্রাণ। তুমি টের পাও? বলো, টের পাও তুমি? মা, মাগো। বসন্ত এসেছে, তুমি নয় আমার স্বপ্নেই এসো। দেখেছি কবে আসবে জানি। আবিরে সাজাবো আমাদের নিজস্ব দুপুর, সন্ধ্যেগুলো সাজাবো পলাশের আদুরে পাপড়ি দিয়ে, রাত্রিগুলো সাজিয়ে দেব নক্ষত্রদের উজ্জ্বল সংলাপ। অপেক্ষায় রইলাম ভালো। মহাকে নিয়ে যেতে এসছে।